ঢাকা ব্যাংক বিজনেস মের অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাহ জারিন খান। দর্শক, সারা দেশ এখন আসলে মানুষের মধ্যে ভূমিকম্পের একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং অনেকেই আসলে এই ভূমিকম্প নিয়ে তাদের মনে নানান রকম প্রশ্ন তৈরি হয়েছে। আমরা আজ এই বিষয়ে একটা অনুষ্ঠান রেখেছি। অনুষ্ঠানটি একটু বিশেষ ধরনের অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে ভূমিকম্পের প্রস্তুতি ও অর্থনৈতিক ক্ষতি রোধে করণীয়। আমরা এই বিষয়ে দুজন এক্সপার্টকে আমাদের প্যানেলে আজকে ইনক্লুড করেছি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির, ডিন আর্থ ও এনভায়রনমেন্টাল সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আমাদের মাঝে পেয়েছি এ.কে.এম. শাকিল নওয়াজ, অগ্নি ও দুর্যোগ বিশেষজ্ঞ ও সাবেক পরিচালক, ফায়ার সার্ভিস। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখছি যে আমাদের আসলে 1969-এর পরে এই মনে হয় প্রথম 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে এবং আমরা আসলে মানুষের মধ্যে দেখছি যে সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে হয়তো এর চেয়ে বড় ধরনের কোনো ভূমিকম্প আসতে যাচ্ছে। তো যে কোনো কিছুই আসলে আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু প্রস্তুতিটা আমরা নিতে পারি। যেমন আমরা জাপানকে দেখছি, এ ধরনের অনেক দেশ আছে যারা ভূমিকম্প প্রবণ, কিন্তু তারা তাদের প্রস্তুতির মাধ্যমে নিজেদেরকে ভালোভাবে টিকিয়ে রাখতে পারে বা বেঁচে থাকতে পারে। একটু আমি জানতে চাই, শুরুতেই আমাদের অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে ভূমিকম্প কি, কেন হয়, এবং এই যে মানুষের মধ্যে আতঙ্ক, এই আতঙ্ক রোধে আসলে করণীয় কি? ধন্যবাদ আপনাকে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু কিছুদিন আগেই আমরা ভূমিকম্প 5.7 এক্সপিরিয়েন্স করলাম। আপনি যথার্থই বলেছেন যে বিষয়টি জনমনে বেশ আতঙ্ক তৈরি করেছে। তো আমি যদি একটু ব্যাখ্যা করে বলি যে প্রথমত আমরা একটা ছোট দেশ, আমাদের দেশের আয়তন ধরেন 1,48,000 স্কয়ার কিলোমিটার। এখানে 20 কোটি, মানে 18 থেকে 20 কোটি লোক। ঢাকা শহর এক বড় শহর, এখানে প্রায় 3 কোটি লোক বাস করে। তো আমাদের মতো একটা জনঘনত্বপূর্ণ দেশ পৃথিবীতে খুব একটা নেই। তো এবং বাংলাদেশে যদি আপনি দুর্যোগের আমরা ইতিহাস দেখি, যে বাংলাদেশ মানে প্রাকৃতিকভাবে বা ভৌগোলিকভাবে দুর্যোগ প্রবণ। হ্যাঁ, এখানে পৃথিবীর অলমোস্ট সব ডিজাস্টারই হয়। কারণ বিশেষ করে আমরা বন্যার কথা জানি। হ্যাঁ, আমরা ইতিমধ্যেই বড় বড় বন্যা মোকাবেলা করেছি। 1987-এর ফ্লাড, 1988, 98, হ্যাঁ, ম্যাসিভ ফ্লাডস। কিন্তু প্রতি বছর মানে নর্মালি 2 মিলিয়ন লোক অন্তত বন্যা মোকাবেলা করে। তো কয়টা লোক মারা যায়? হয়তো 20 জন লোকও মারা যায় না। আমরা ইতিমধ্যে বড় বড় সাইক্লোন মোকাবেলা করেছি। হ্যাঁ, আপনি দেখবেন 1970 সালের সাইক্লোন, তখন বাংলাদেশ কিন্তু হয়নি। হ্যাঁ, মানে রেকর্ডেড যে 3 লাখ লোক মারা গেছে, যদি অনেক জায়গায় আছে 5 লাখ লোক। 1991-এ মারা গেছে 1,38,000 লোক। এরপরে কিন্তু আমাদের সিডর হয়েছে। হ্যাঁ, আপনি দেখেন 2007 সালে 3,000-3,500 লোক মারা গেছে। আইলাতে কিছু মারা গেছে। এখন সাইক্লোন হলে 100 জন লোকও মারা যায় না। তো এটা একটা জায়গা। আর এছাড়া আমাদের আছে ল্যান্ডস্লাইড, আমাদের খরা, আমাদের ভূমিকম্প আমরা প্রবণ। বিশেষ করে আমাদের যদি ভূমিকম্পের কথা বলি, ভৌগোলিকভাবে আমাদের 3টা প্লেটের বেসিক্যালি সংযোগস্থল। একটা ইউরেশিয়ান প্লেট, আর ইন্ডিয়ান যেটা সাব প্লেট, আর একটা বার্মিজ সাব প্লেট। তো আমরা বেসিক্যালি লো লাইন, আমরা ইন্ডিয়ান প্লেটের যেটা সাবডাকশন জোন বলে, এইখানে অবস্থিত। আমাদের দেশে যদি ভূমিকম্পের প্রবণতার ম্যাপ দেখেন, ঝুঁকিপূর্ণ বা ভালনারেবিলিটি দেখেন, সেক্ষেত্রে দেখবেন যে আমাদের স্টার্ন পার্টটা কিন্তু 1 নম্বর ঝুঁকিতে আছে, বিকজ এইখানে প্লেট বাউন্ডারি খুব ক্লোজার এবং অ্যাক্টিভ ফল্ট, ডাউকি ফল্ট এখানে আছে, বিশেষ করে চিটাগং এবং সিলেট। দ্বিতীয় যেটা আমাদের রিজিয়ন, সেকেন্ড ঝুঁকিতে, মডারেট ঝুঁকি, সেটা ঢাকা সহ, হ্যাঁ, সেন্ট্রাল পার্ট। আর একটা হলো যে আমাদের যে ইন্টার ওয়েস্টার্ন পার্ট, সেটা বেসিক্যালি এমনি কম ঝুঁকিতে আছে। তো এরকম একটা পরিস্থিতি আমি বলবো যে আর্থকুইক যেহেতু খুবই আনসার্টেন একটা বিষয়, তো এখানে যে কন্ডিশন আছে, বলা হয় সাবডাকশন জোনে বড় ভূমিকম্পের একটা প্রবণতা আছে। যেহেতু আমরা 1897 সালে অলরেডি একটা 8 রিক্টার স্কেলের ওপরে যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি। তো এই কারণে বলা হয় যে যখন এই সাবডাকশন হয়, সেখানে প্লেটগুলার ভিতরে হয়তো এনার্জি অ্যাকুমুলেশন হয়ে আসে। বাট এটা কখনো বলা যাবে না যে অমুক দিন বা যে কোনো সময় এরকম 8-9 রিক্টার স্কেলে ভূমিকম্প হতে পারে। সেটা খুবই আনসার্টেন বিষয়গুলো। তো আমি যেভাবে রিলেট করব সেটা হলো যে একদিকে যেমন ভূমিকম্প প্রবণতা আছে, তেমনি আরেকটা বিষয় হলো যে আমাদের দেশের জনসংখ্যা এবং শহরগুলো যেভাবে বড় হচ্ছে, হ্যাঁ, খুবই অপরিকল্পিতভাবে, এটা আমরা জানি, বিশেষ করে ঢাকা শহরের কথা বললে। এবং আপনি জানেন ঢাকা শহরে যদি 8 লাখ বিল্ডিং থাকে, তার অন্তত 70% বেশি কিন্তু এই ওয়েটল্যান্ডের উপরে, হ্যাঁ, জলাভূমি ভরাট করে হয়েছে।
এবং এই যে একটা ক্যাওয়াটিক সিচুয়েশন, ওয়েটল্যান্ড লস, হ্যাঁ, প্রচুর জনঘনত্ব, এই জন্য মানুষের মধ্যে আতঙ্কটাও বেশি। জি, সেখানে আসলে আপনার তো অভিজ্ঞতা অনেক, এবং যেটি আসলে স্যার বলছিলেন যে বাঙালি সবসময় দুর্যোগ মোকাবেলা করে আজকে বাংলাদেশকে এই পর্যন্ত নিয়ে এসছে। তো আমরা মানে আশাই করতে পারি যে যে কোনো দুর্যোগ আসলে মোকাবেলা করার জন্য যদি তাদের প্রস্তুতি ভালো থাকে তাহলে তারা কিন্তু সেটি নিতে পারবে। আর এই প্রস্তুতিগুলো আসলে আপনাদের কাছ থেকেই আসে, আপনারাই মানুষদেরকে শিখান যে কীভাবে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত হতে হয়। একটু কি বলবেন যে আগামীতে যে দুর্যোগ আসার সম্ভাবনার কথা ভাবা হচ্ছে, বা যারা এক্সপার্ট প্যানেল আছে তারা যে প্লেটগুলোর আসলে বর্তমান পরিস্থিতি বলছেন, সেরকম একটা পরিস্থিতিতে যদি আল্লাহ না করুক হয়েও যায়, তাহলে আসলে কিভাবে মানুষ তাদের যান মাল নিরাপত্তা এবং সব দিক থেকে তাদের প্রস্তুতিটা থাকবে, সেটা যদি একটু বলতেন। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, যে কোনো দুর্যোগেই বলেন, যাই বলেন, এটা কমিউনিটি ইজ দি ফার্স্ট সাফারার অ্যান্ড দি লাস্ট সাফারার। মানে কেমনে? তার লোক মারা যাবে, তার বিল্ডিং মারা যাবে, তাকে অর্থদণ্ডিত করতে হবে, তার জেল জরিমানা হবে, এভরিথিং তার। তো আমি মনে করি যে এখানে কমিউনিটি প্রস্তুতি ছাড়া কোনো বিকল্প নাই। এবং সেই জায়গাগুলোতে আমি দেখব, যেহেতু আমি নেপাল, তারপরে ফিলিপিন, তারপরে বিভিন্ন জায়গায় আমি ইভেন মাল্টি ন্যাশনাল এক্সারসাইজে আমি ইনভলভ ছিলাম, সেখানে আমি দেখতেছি তারা ইম্পর্টেন্ট দেয় কমিউনিটিকে রেজিলিয়েন্স করার জন্য। আপনি ইউল বি সারপ্রাইজ আজকে জাপানের কথা কেন আসলো। জাপানের 90% রেস্কিউ অপারেশন করে কিন্তু আপনি কমিউনিটি পিপল, দে আর সো রেজিলিয়েন্ট। সেই জন্য আমাদের যে আজকে বললেন যে এখানে আমরা কেন এত হয়ে যাচ্ছি, প্যানিক হয়ে যাচ্ছি কেন, আমাদের ভূমিকম্প সম্পর্কে কোনো আইডিয়া নেই। ইভেন আমি দেখি নাই, আমার বাপও দেখে নাই, আমার দাদা দেখছে কিনা আমি জানি না। মানে 5টি জেনারেশন, আমি কিন্তু নানা, আমার নাতিও কিন্তু দেখে নাই। তার মানে 5টি জেনারেশন কিন্তু আপনার দেখে নেই, আপনার ভূমিকম্পের কোনো এক্সপিরিয়েন্স নেই। সেই জন্য কিন্তু আমাদের হলো যে ওই বাঘ আসলো এই ভয়ের ভিতরে আসি। কাম হোয়াট মে, আমি আপনি কেন ওয়াই উইল থিঙ্ক ফর দি আপনার রিক্টার স্কেলে কত ভূমিকম্প হলো, ইপি সেন্টার কোথায় হলো কি। কিন্তু আমি দেখেন, আমাদেরকে পরিবেশটা, আমাদের এনভায়রনমেন্টটা স্টাডি করতে হবে। ইন্টারনালি যদি বলেন, আমাদের 4টা প্লেট বাউন্ডারি কিন্তু আমাদের আইডেন্টিফাইড। তার ভিতরে আননোন যেটা হলো যে গাজীপুর যেটা বলবো, এটাকে আমরা ব্লাইন্ড ফল্ট হিসেবে বলবো, যেটা রিসার্চ আমাদের ছিল না, এখন কিন্তু বেরিয়ে আসছে। তার মানে 5টা ফল্ট কিন্তু আমাদের আইডেন্টিফাই ইন্টারনালি। আমরা যদি দেখি বাইরে, যদি দেখি আমাদের বিরাট মেগা থ্রাস্ট আছে, যেটা হলো যে আপনার হিমালয় মেগা থ্রাস্ট 1700 কিলোমিটার, সেটাও একটা বড় প্রবলেম। শিলং মেসিভ, আরেকটা তিব্বত ফল লাইন, স্যাগাইন ফল লাইন, তা এগুলোতে প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে। তার মানে যদি আমার ভিতরেও না হয়, বাইরের কিন্তু এটা ইফেক্টটা আমার এখানে পড়বে। স্ট্রেস এবং স্ট্রেন বলতে একটা জিনিস আছে, সেই এফেক্টটা কিন্তু আমার এখানে পড়বে। তো ভূমিকম্প আমার জন্য থ্রেট, এটা হবে, আজ হোক কাল হোক, মোটামুটি ধরা যায় এটা হবেই। যেহেতু আমাদের হিস্ট্রি আছে, স্যারও আমার সাথে বিয়ার করবে, 1918 সালে শ্রীমঙ্গলে একটা ভূমিকম্প হয়েছিল 7.6 রিক্টার স্কেলে, ওকে অনেক কিন্তু ক্ষতি হয়েছিল। তো এগুলো চিন্তা করে আমাদের কিন্তু ভূমিকম্পের একটা প্রবল থ্রেট কিন্তু রয়েছে, এবং বিশাল দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এটা 100 ইয়ার প্লাস কিন্তু আমরা বড় ধরনের ভূমি কিন্তু মোকাবেলা করি নাই। তো আমাদের এখন প্রস্তুতির কোনো বিকল্প নাই, এবং প্রস্তুতির কাম হোয়াট মে, আমরা যে হাইপোথিসিস ডেভেলপ করেছি যে 72,000 বিল্ডিং ভেঙে যাবে, বা 2.5 লাখ বিল্ডিং ভেঙে যাবে, 5 লাখ, কারণ ঢাকা শহরে 21,50,000 বিল্ডিং রয়েছে, তার ভিতরে যে 6 লাখ কেউ বলতেছে। এক রানা প্লাজা নিয়ে আমরা পুরো রিসোর্স নিয়েই 15 দিনে কিছু করতে পারিনি। তা কেন থিঙ্ক 2 লাখ বিল্ডিং ভাঙলে পরে আমাদের কীরকম হবে। আমি মনে করি মোট কথা এখানে কমিউনিটি প্রস্তুতি ছাড়া কোনো উপায় নাই। আর সেই ক্ষেত্রে তো আপনার একটা বড় জায়গা আছে আপনার ইউনিভার্সিটিতে, যেখানে ইয়াং জেনারেশন
তাদের কিন্তু কাজের একটা সুযোগ তৈরি হবে। সেই সুযোগের জায়গা থেকে কি আসলে এই R&D সেক্টরটা এখন পর্যন্ত ওভাবে ডেভেলপ হয়েছে? আমরা গুটি কয়েক অ্যাপ দেখতে পারি যে আসার আগে তারা মাঝে মাঝে হয়তো তারা একটা অ্যালার্ম দেয়, হয়তো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আগে, এবং হয়ে যাওয়ার পরে তারা একটা অ্যালার্ম আসে যে এই অঞ্চলে আর্থকোয়েক হয়েছে। এর বাইরে কিন্তু আসলে মাটির নিচে খুব বেশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সুযোগ বাংলাদেশে এখনো তৈরি হয় না, এবং অন্যান্য দেশেও সেই মাত্রাটা খুবই কম। সো এই জায়গাতে যদি আমরা ছেলেমেয়েদেরকে কাজে লাগাতে চাই, R&D সেক্টরে যদি আরও আমাদের যে দেশের বড় বড় উদ্যোক্তারা যারা আছে তারা যদি CSR ফান্ডিং করে তাদেরকে আরও স্কলারশিপ দিয়ে পড়াশোনা করাতে চায়, তো সেই জায়গায় কি আসলে কোনো সুযোগ আছে কিনা, বা মাটির নিচের বর্তমান পরিস্থিতি কি সেটি জানার কোনো আসলে ইকুইপমেন্ট বানানো যায় কিনা ইনোভেশনের মাধ্যমে? থ্যাংক ইউ। একটা হলো যে ভূ অভ্যন্তরের যে প্রসেস, আর্ট প্রসেস, এটা কিন্তু ন্যাচারাল, হ্যাঁ, এবং এটা কিভাবে ঘটবে, কখন ঘটবে, হ্যাঁ, এটা এখন পর্যন্ত প্রেডিকশন করা সম্ভব না। জাপানের কথা আপনারা বলছিলেন যে জাপান এমন একটা দেশ, সেখানে ইউরেশিয়ান প্যাসিফিক প্লেটের, হ্যাঁ, জোন, সাবডাকশন জোন, সেখানে ভলক্যানো হয়। আপনারা জানেন যে 2011 সালে যে তোহোকু আর্থকোয়েক হয়ে গেল না, সেখানে 20,000 মতো লোক মারা গেছে। হ্যাঁ, জাপানের মতো দেশে, জাপান টেকনোলজিক্যালি অনেক উন্নত, তারা সেখানে শাকিল সাহেব যেটা বললেন যে কমিউনিটির যে রেসপন্স, হ্যাঁ, বিশেষ করে, হ্যাঁ, সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে কমিউনিটি রেসপন্সিভ টু আর্থকোয়েক এরকম তৈরি করতে হবে তাদেরকে। কাজে এই আর্থকোয়েক হতে পারে এটা আনসার্ট, আর্থ প্রসেস কীভাবে প্লেট মুভ করছে, হ্যাঁ, আমরা তো এটা নিয়ে আপনি সবসময় গবেষণা করতে পারেন, লোকজনকে অ্যাওয়ার করতে পারেন। আমরা অনেক সময় বলে থাকি যে রিস্ক গভর্নেন্স, অর্থাৎ আপনি যদি আপনার ঝুঁকিটা জানেন তাহলে আপনি ইউ উইল বেটার ডিল উইথ রিস্ক, হ্যাঁ। আর আপনি ঝুঁকিই জানেন না, আমাদের এখানে যেটা হয় যে আমি একটা আর্থকোয়েক হয়ে গেল, কিছুদিন পরে আমরা সিম্পলি ফরগেট, হ্যাঁ, যে আর্থকোয়েক হয়েছিল, আমার অ্যাজ ইউজুয়াল চলি। কিন্তু যে যেগুলো খুব ইম্পর্টেন্ট, এটা শুধু জ্ঞান চর্চা না, হ্যাঁ, এটা ব্যাপকভাবে সচেতনতা বাড়ানো। ধরেন জাপানে স্কুলের ছেলেমেয়েরা, কারণ স্কুলের ছেলেমেয়েরা কিন্তু মানে যে জ্ঞানটা অর্জন করে সেটা অনেক বেশি ছড়িয়ে যায়, কারণ প্রথমে বাবা মারা যায়, বাবা মাদের কাছে যায়, এরপরে সে যখন দেশের দায়িত্ব নেয়, তাই না, এই জন্য স্কুল থেকে শুরু করতে হয়। তো ইয়াং জেনারেশন সবসময় ইম্পর্টেন্ট, তাদেরকে অ্যাওয়ার্ড করা, তারপর কারিকুলামের মধ্যে নিয়ে আসা, হ্যাঁ, ব্যাপকভাবে প্রচারণা করা, সো দ্যাট আমরা একটা মানে ডিজাস্টার রেসপন্সের মতো আর্থকোয়েক রেসপন্সিভ কমিউনিটি তৈরি করা। তো এই জন্য এখানে প্রচুর গবেষণার বিরতিতে যাই, বিরতির পর আবার ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। জি, আপনি বলছিলেন। আমি যেটা বলছি যে অনেক ভালো প্র্যাকটিস আছে, গুড প্র্যাকটিস। আপনি জাপানের এক্সাম্পল দিলেন, জাপানে ডিজাস্টারে প্রতি বছর যে বলা হয় যে 1% GDP লস হয়, সেটা আমাদের দেশের টোটাল বাজেট থেকে বেশি। তো জাপানকে আপনি স্টাডিগুলো দেখবেন যে সেখানে তারা ওভার দ্য পিরিয়ড, যদি 100 বর্ষের আপনি আর্থকোয়েকের ইতিহাস দেখেন, বড় বড় আর্থকোয়েক হয়েছে 2011। এখানে তো দুর্যোগ মোকাবেলা করার জন্য তো পলিসি লাগবে, এবং এই যে লং টার্ম, শর্ট টার্ম এবং মিড টার্ম, এই পলিসি যদি না থাকে তাহলে তো আসলে সেই অনুযায়ী কাজ করতে যাবে না। পলিসি আমাদের কিন্তু একটা আছে, ডিজাস্টার অ্যাক্টই আমাদের আছে, হ্যাঁ, কিন্তু বিষয়টা হলো যে আপনাকে বাস্তবে করতে হবে কাজগুলো। যেমন ধরেন আপনি প্রাইমারি স্কুলে আপনি তাদেরকে কি ড্রিল করেন রেগুলার? ফর এক্সাম্পল ভাইরাস বিল্ডিংয়ে যারা জব করেন ঢাকা শহরে বা বড় বড় শহরে, সেখানে কি ড্রিলগুলো হয়? ফার্স্ট ওয়ার্ল্ডে হঠাৎ করে আপনি কাজ করছেন, অ্যালার্ম বাজলো, এটা আর্থকোয়েক অ্যালার্ম বা ফায়ার অ্যালার্ম, অল অন আ সাডেন আপনাকে সব রেখে চলে যেতে হবে। এটা কিন্তু পার্ট অফ ইওর ড্রিল, তাই না? সো সেটা কি করেন আপনারা? হ্যাঁ, আপনি এটা কিন্তু রেসপন্সিভ করতে হবে। একটু স্যারের সাথে একটু অ্যাড করতে চাচ্ছি। দেখেন, এটা একাডেমিক্যালি এবং আপনি যদি সোশ্যাল লেভেলের এঙ্গেজমেন্ট একটু দরকার। আমাদের দেশে আজকে আমরা যা কথাবার্তা বলছি, যত বিজ্ঞ লোকরা কথা বলতেছেন, সব কিন্তু সেকেন্ডারি ডাটা, USGS-এর নিয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা বলতেছেন, যার ফলে কিন্তু এখানে কিন্তু অনেক রকম কনফিউশন কিন্তু রেজ হচ্ছে। দেখেন, আমাদের দেশে আমি আরও কয়েকটা টকশোতে এঙ্গেজ ছিলাম, মাত্র 17টা সিসমোমিটার, যেখানে জাপানে 1000-এর উপরে হলো সিসমোমিটার, এবং একটা ভূমিকম্পের যদি এফিসেন্টের করতে চান 3টা সিসমোমিটার কিন্তু আপনার দরকার, ট্রায়াঙ্গেলে এটাকে কিন্তু আপনার করতে হবে। নট অনলি দ্যাট, একটা ভূমিকম্পকে যদি আপনি করতে চান তাহলে কিন্তু স্যাটেলাইট ইমেজের দরকার আছে, স্পেশাল ডাটার দরকার আছে, টিল্ট মিটারের দরকার আছে, DGPS দরকার আছে। আমাদের কিন্তু রিসার্চের এইটা নাই। আমি ঢাকা ভার্সিটি থেকে পড়ালেখা করেছি, স্যারও আছেন এখানে। এখানে কিন্তু বেশি টাকা, পৃথিবীতে এত টাকা
খরচ করে আপনি রিসার্চের জন্য, আমাদের ওই জায়গায় কিন্তু অনেক ব্যর্থ রয়েছে। সেই জায়গাটা কিন্তু এখানে করা উচিত, এটা কিন্তু আপনার সরকারের প্রণোদনা এখানে কিন্তু দেওয়া উচিত। আরেকটা যেটা হলো যে স্যার ইজ রাইটলি পয়েন্ট আউট করছে যে দেখেন প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি লেভেলে যদি আমরা এডুকেশন লেভেলে যদি এই সেফটিগুলো তো নিয়ে আসি, যেমন পৃথিবীর সব দেশে বাচ্চারা শুক্রবার হলে পরে তারা ফায়ার স্টেশনে খেলতে যায়, মানে ফায়ার নেয়, যন্ত্রপাতি করে, ভূমিকম্পের ইকুইপমেন্ট আছে এগুলো নিয়ে তারা করে। আমাদের দেশে কি এই কালচারটা আছে? এই কালচারটা নাই। আমাদের দেশে কি কোনো পুঁথিগত বিদ্যাতে এই ধরনেরই আছে? কোনো কিছু নাই। তার মানে আপনার এই জায়গাতে প্রত্যেকটা পরতে আপনার করে, জাপানের সেফটি শুরুই হয়, সকালে শুরুই হয় সেফটি ফার্স্ট। কিন্তু সেটা তো ন্যাশনাল পলিসির মধ্যে থাকতে হবে, অ্যাওয়ারনেসে নিয়ে আসতে হবে, যেটা বললো ছেলেমেয়েদেরকে স্টাডির মধ্যে নিয়ে আসতে হবে। ইটস দেয়ার। আমাদের দেখেন স্ট্রাকচার কিন্তু ডেভেলপ করা আছে, আমাদের কিন্তু দেখা আছে ন্যাশনাল লেভেলে যদি আপনাদের গ্রাউন্ড লেভেলে সিটি কর্পোরেশন উইল ডিল উইথ দি আপনার হলে যে কোনো ডিজাস্টার। তো সিটি কর্পোরেশনে কিন্তু ওখানে কিন্তু তার একটা সেক্টরই আছে, তারা এনজিও আইএনজিও নিয়ে কাজ করতেছে। কিন্তু আসলে দুর্যোগ ব্যবস্থাপনার তো এনাফ ইকুইপমেন্ট আপনাদের নেই, এবং আজকে যদি আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কি রেস্কিউ করার জন্য এনাফ? আমি আপনাকে বলি পৃথিবীর কোথাও দেশে কোনো সংস্থার এনাফ ইকুইপমেন্ট থাকে না। আপনি কি হবে, ফায়ারের প্রত্যেকটা স্টেশনে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ইকুইপমেন্ট রয়েছে, কিন্তু তাতে তো লাভ হবে না। আপনার 2 লাখ বিল্ডিং ভাঙলে পরে ফায়ার হিমসেলফ তার স্টেশন থেকে বের হইতে পারবে না। এখানে যদি আমার ভূমিকম্প হয়, ইটস মি, আমরা যে কজন বাইসে থাকবো তাদেরকে উদ্ধার করতে হবে, সেই সক্ষমতা কি আমার এই কমিউনিটিতে আছে? সেটার প্রস্তুতি কি? যদি আজকে আল্লাহ না করুক কিছু হয়, তারপরের 15 দিনে কি হবে? কে কাকে রেস্কিউ করবে, কিভাবে সেটা করবে? আমি যে কথাটা আমি একটু রেসপন্স করি, যেটা আপনি প্রশ্নটা করছিলেন, এই জন্য বলছি যে ধরুন আমরা ঢাকার কথা বেশি বলছি কেন, বিকজ ঢাকা তো একটা এমন মেগা সিটি যেটা পরের যে সিটি চিটাগং তার থেকে দ্বিগুণেরও বেশি জনসংখ্যা। আমরা এটাকে বলি প্রাইম সিটি, অর্থাৎ ঢাকার জনসংখ্যা 3 কোটি, টোটাল জনসংখ্যা 18 কোটি, তাই না? এবং ঢাকাতে অলরেডি এই যে ডেনসিটি বলেন, হ্যাঁ, কম্পেয়ার টু দ্য এরিয়া অফ দ্য সিটি, ঢাকাতে বস্তিবাসী, ঢাকার ওয়েটল্যান্ড নাই, ইত্যাদি। এমনি আমরা অনেক ডিজাস্টার মধ্যে থাকি, আপনার সবাই অ্যাওয়ার্ড। এখানে ওয়াটার লগিং আছে, বিল্ডিং কোলাপস করছে মাঝে মাঝে, পুরান ঢাকার পুরো ইতিহাস আমরা জানি। বেশিরভাগ বিল্ডিং রাজুক অলরেডি আইডেন্টিফাই করেছে, অ্যাবান্ডন করতে হবে। তার মধ্যে দেখবেন যে প্রতি স্কোয়ার কিলোমিটারে 2 লাখ লোক বাস করছে। এখন মানুষের মধ্যে অলরেডি কিন্তু এই ভালনারেবিলিটি রয়ে গেছে। এখন যদি আর্থকুয়েক 5-6 হয়, তাই না? জাপান হচ্ছে 9 মাত্রা, আমাদের 6 হলেই কিন্তু আরও ম্যাসিভ ডিজাস্টার হয়ে যাবে। এখন আমরা কতটা অ্যাওয়ার, হ্যাঁ, আমি কি করব ডিজাস্টার সময়? আমি কি বিল্ডিং থেকে ঝাঁপ দিব? ফর এক্সাম্পল, এই অ্যাওয়ারনেস আমাদের নাই। উনি যেমন বললো যে জাপানের স্কুল ছেলেমেয়েরা সকালে উঠেই কিন্তু ফায়ার কীভাবে ফাইট করতে হয় ইত্যাদি, হ্যাঁ, এবং কীভাবে রেসপন্স করতে হবে, ডিজাস্টার হলে আর্থকুয়েক হলে কী করতে হবে, সব কিছু শেখানো হয়, তাই না? বিকজ তারা জানে যে তাদের দেশ এই বিশেষ করে আর্থকুয়েক প্রোন, সুনামি প্রোন, তারপর আরও অন্য ডিজাস্টার জাপানে আছে। কিন্তু আমাদের ডিজাস্টারের সাথে তাইলে আমাদের এই পরিচিত থাকতে হবে। আমার সাথে পড়াশোনাও তো নাই, পড়াশোনা করতে হবে। ডিলে কথা বললাম, তারপরে আপনার প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইউনিভার্সিটিতে রেগুলার ডিল করতে হবে। ফায়ার হচ্ছে প্রায়ই, ফায়ারের ডিল কয়টা হচ্ছে? আমি বলবো এই যে লাস্ট 10 বছরে পার্টিকুলারলি এখানে মেজর শাকিল এবং তার কলিগদের অনেক কন্ট্রিবিউশন আছে। আগে ফায়ার সার্ভিস নাম কে জানতো? এখন কিন্তু ফায়ারের রোল অনেক, আমি বলবো অনেক বেশি ভিজিবল, তাই না? এই জায়গাতে অনেক বেশি ইনভেস্টমেন্ট প্রয়োজন, রিসার্চ ইনভেস্টমেন্ট প্রয়োজন, আপনার কারিকুলাম প্রয়োজন, ইউনিভার্সিটি, হ্যাঁ, এখানে শিক্ষা ট্রেনিং কন্টিনিউ হতে হবে। এবং প্যানিক হওয়ার কিছু নাই, আমাদের সাথে বাজেটে এটা প্রায়োরিটি থাকতে হবে, হ্যাঁ, ডেফিনেটলি। এবং আমাদেরকে অ্যাওয়ার্ড থাকতে হবে, যে বললাম রিস্ক গভর্নেন্স। আমি জানি আমার ঝুঁকিটা কি, হ্যাঁ, আমি তো এই 15 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিব না ডিউরিং আর্থকুয়েক। আমি যেটা করবো, আমি সেফার জায়গা খুঁজবো, এবং আমাকে জানতে হবে সেফার জায়গা কোথায়। এই কারণে বলছি যে ইট ইজ দ্য কমিউনিটি, ইজ দ্য পিপল, যাদেরকে অনেক বেশি আর্টলি রেসপন্সিভ হতে হবে। আপনি বলছিলেন, দেখেন আমি যেটা দেখেছি যে ভূমিকম্প তো হয়ে গেল, ভূমিকম্প হওয়ার পরে যে বিল্ডিং ভাবলে লোকগুলো মারা যাবে, লাখ লাখ লোক মারা যাবে, এদেরকে কেমনে ডিসপোজাল করে, বডি মিউটিলেট হয়ে যাবে, কিভাবে তাদেরকে করবে, বেঁচে থেকেও দেখা যেতে পারে। তারপরে আপনি শেল্টারের ব্যবস্থা, আফটার শকের জন্য আপনি 20-25 দিন তো আপনার ঘরের ভিতরে ঢুকতে পারবেন না, সেই প্রস্তুতি আপনার আছে। তো আমাদেরকে ভূমিকম্পের পরে এবং ভূমিকম্পের পূর্বে, হ্যাঁ, খাদ্য সংকট, পলিটিক্স হবে, আপনি জিওপলিটিক্যাল একটা বড় ধরনের প্রেসার আসবে, এবং যারা বাইরে থেকে রিলিফ নিয়ে আসবে তাদেরও তো নানান রকম এজেন্ডা থাকতে পারে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, নেপাল আর্থকুয়েকে যাওয়ার পরে
ইন্ডিয়া বলে যে তুমি আমার কাছ থেকে এই ইকুইপমেন্ট নিতে হবে, তোমাকে এটা বাধ্যবাধকতা। চায়না বলে আমার কাছ থেকে এটা নিতে হবে, আমেরিকা বলে আমার কাছ থেকে এটা নিতে হবে এবং তোমাদেরকে আমি এই করে দেবো, 20 বছরের লোন দেব। বাধ্য হয়ে কিন্তু আপনার নেপাল গভর্নমেন্ট সব রেস্কিউ টিমকে বের করে দিয়েছে, কারণ তারা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে তারা এখানে আসছিল। আবার কেউ টিম নিয়ে আসছে, সে শুধু ক্যানাইন নিয়ে এসছে, ডগ, কিন্তু ডেড বডি সে পুল করবে না, ধরবে না। তো বিভিন্ন রকম ক্রাইসিস ডেভেলপ হয়। তো আপনি বিদেশি যে টিমগুলো আসবে এভাবে কীভাবে করবেন, আপনি যে প্রাইস হ্যাক কীভাবে আপনি করবেন, আপনি যে ফ্যাক্টরিগুলোতে শাটডাউন হয়ে যাবে, শাটডাউন মিনস আপনি ইকোনমিক লস হবেন, এই শাটডাউনের পরে আবার কিভাবে আপনি কার্যকরী করবেন। তারপরে হলো যে কমোডিটি, এই যে রাস্তাঘাট ভেঙে হবে, এগুলা তো কেমনে আসবে, ঢাকা শহরে কেমনে আসবে বা এফেক্টেড এরিয়াতে কেমনে আসবে, সরবরাহ না থাকলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, অনেকগুলো কমিউনিকেশন ডিসরাপ্টেড হয়ে যাবে। তো এগুলো প্রস্তুতি নিতে হবে। ভূমিকম্প যে ক্ষতি না হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় পরবর্তীতে আপনার রিকনস্ট্রাকশন ফেজ এবং রিহ্যাবিলিটেশন ফেজ। আমরা একেবারে শেষ দিকে আছি। যারা আজকে টেলিভিশন সেটের সামনে বসে আছে এবং তারা আজকের অনুষ্ঠানটা শুনছে আপনাদের মতো বিজ্ঞজনের কাছ থেকে, তারা অনেকেই জানতে চায় যে এখন আসলে তাদের সতর্কতামূলক কি প্রস্তুতি নেওয়া উচিত বা তাদের করণীয় কি, সেটি যদি বলেন। লাস্ট থিংটা আমি বলি, সেটা হলো যে আমি যে কথা সবসময় বলি, while there is a life there is hope। মানুষ কিন্তু আশা নিয়ে বাঁচে। হ্যাঁ, আমরা সভ্যতা থেকে যদি শুরু করেন, দেখবেন যে কোনো সময় পৃথিবীর মানুষ কিন্তু দুর্যোগবিহীন না। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে দুর্যোগ নেই, তাহলে তো ওই জায়গায় গিয়ে সবাই বিল্ডিং মানে বাড়ি জমি কিন্তু, তাই না? তো কাজেই বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ, পৃথিবীর মধ্যে আমরা বলি যে দুর্যোগ প্রবণ, কিন্তু কতজন লোক প্রতি বছর দুর্যোগে মারা যায়? তার থেকে বেশি মারা দেখবেন অ্যাক্সিডেন্টে বা বায়ু দূষণে, ফর এক্সাম্পল, রাইট? তো আমি খুব আশাবাদী, আমি মোটেও মানুষকে প্যানিক করতে চাই না, আমি নিজেও প্যানিক না, হ্যাঁ, কারণ এটা খুবই আনসার্টেন। এবং আমি যতটুকু আমি যদি ফেস করি ব্যাপারটা, আমি জানি আমার কী করণীয়। আমি বিল্ডিংয়ে থাকবো, আমি ঝাঁপ দিব না, আমি পিলারে আমি জানি যে কোথায় আমাকে দাঁড়াইতে হবে, হ্যাঁ, এবং আমার ঘরের যে ইন্টারনাল মানে ইন্টেরিয়র সেগুলোকে আমাকে নিজের মতো করে, হ্যাঁ, দুর্যোগ মানে আর্থকুয়েক সহনীয়, হ্যাঁ, যেখানে সেখানে আপনি গ্লাস ডোর দেওয়া অথবা গ্লাসের স্টাফ ব্যবহার করা, অথবা যেখানে আলমারি আছে সেখানে আপনি, হ্যাঁ, সেখান থেকে দূরে থাকা ইত্যাদি। তারপরে যখন আপনি রাস্তায় থাকেন তখন আপনার কী করণীয়, হ্যাঁ, ছেলেমেয়েদের কী করণীয় বা কমিউনিটির কী করণীয়, প্রত্যেকটা মানুষকে জানতে হবে যে এই আর্থকুয়েক টেক্স প্লেস যদি শুরু হয়ে যায় তখন আপনি কি করবেন। সরকার কি প্রস্তুতি নিবে এবং জনগণকে কিভাবে সম্পৃক্ত করবে যে তার এলাকার ছেলেমেয়েরাই যেন তার এলাকার ছেলেমেয়েদেরকে প্রোটেক্ট রাখতে পারে বা বয়স্ক যারা তাদের প্রতি কমিউনিটি বিল্ড আপ করতে পারে, সেটার তো এখন প্রস্তুতির সময় আছে। এবং সেটি কিন্তু আপনার এই দুর্যোগ যে ইনস্টিটিউট আছে এবং ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে কিন্তু আসতে পারে না, এটা কিন্তু আসবে হলো ডিজাস্টার মিনিস্ট্রি থেকে আসবে এবং এগুলো করা আছে। আমি যেটা স্যারের সাথে একটু অ্যাড করতে চাচ্ছি, আপনার বর্তমান যে পরিস্থিতিতে প্রত্যেকটা নাগরিক জানুক তার বাড়িতে সেফ পজিশনকে আইডেন্টিফাই করুক এবং রেজিলেন্সি 60 সেকেন্ড রেজিলেন্সি, বেশি না 60 সেকেন্ড রেজিলেন্সি, কারণ ভূমিকম্পের কম্পন 40 সেকেন্ডের উপরে পৃথিবীতে নাই। নেপাল হয়েছে 25 সেকেন্ডে, হয়েছে 28 সেকেন্ডের। তো আমি 60 সেকেন্ডই ধরলাম, 1 মিনিট। তো আপনি ওই সেফ জায়গায় 1 মিনিটের প্রস্তুতিটা নাই, এই রেজিলেন্সটাই ডেভেলপ করেন না, প্র্যাকটিস করেন না, তাইলেই হবে। আর যেটা বলেন যে কমিউনিটির যে এটা টিম ডেভেলপ করা, এটা কমিউনিটি টিম ডেভেলপ হলে পরে সিটি কর্পোরেশন হবে, সিটি কর্পোরেশন হলে পরে এটা লিঙ্ক আপ হবে, কিন্তু ফায়ার সার্ভিস বলেন, গভর্নমেন্ট সবার হয়ে যাবে। তো যে কোনো ডিজাস্টারকে মোকাবেলা করতে 4টা সেক্টরের কিন্তু ইনভলভমেন্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট। একটা ইন্ডিভিজুয়াল, আর পাশের বারে আমরা বলে নাইবারহুড, আর একটা পাবলিক প্রাইভেট কোলাবোরেশন, আর একটা হলো গভর্নমেন্ট। এই 4টা যতদিন একত্রে না হয়ে সিম্পলেটে কাজ করতে পারবে ততদিন কিন্তু আপনি ডিজাস্টারকে মোকাবেলা করতে পারবে না। ধন্যবাদ আপনাদেরকে। আমরা হয়তো সামনে দুর্যোগ নিয়ে আরো কিছু প্রোগ্রাম করব, আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে আরো অনেকগুলো বিষয় ইনক্লুড করব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করছি জনগণ আপনাদের মাধ্যমে যে তথ্য দিলেন সেখানে তারা নিজেদেরকে প্রস্তুত করার আরো কিছুটা সময় পাবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো, দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।